জেল থেকে বাড়ি আসার পরে আচ্ছা তৃণমূলের লিডারের সঙ্গে 9টা লিডারের সঙ্গে কথা হয়েছে। এর আগে এই ছেলেটাকে হাইজ্যাক করে আমাকে মারার জন্য 20 লাখ টাকা সুপারিশ দেয় আহসান। আমার মেশিন ঠেকিয়ে বলে মোবাইল দে, না তোর মেরে দেবো, তোরে আমি ভালোবাসি, তোরে আমি মারতে পারবো না। আমার 20 লাখ টাকা সুপারিশ দিয়েছে আহসান তোর মারার জন্য, 20 লাখ টাকা সুপারিশ দিয়েছে। ছেলেটা মারলো না বলে তৃণমূল করে। আপনারা ভালো করে ক্যামেরাটা করেন। শওকত মোল্লার সঙ্গে অ্যাভেলেবেল, আরাবুলের সঙ্গে অ্যাভেলেবেল, আলতু ছিল আলতুর সঙ্গে অ্যাভেলেবেল। মানে তারপরে রিসেন্টলি বাহারুল থেকে, আহসান থেকে শুরু করে, রিন্টু থেকে শুরু করে সবার সঙ্গে অ্যাভেলেবেল ফটো পেয়েছে। আমি দিয়েও দেবো আপনাদেরকে। সেই ছেলেটা যখন আমারকে মারলো না, রিটার্ন ঘুরে গেল, আমি যখন মিডিয়ার মাধ্যমে বলি, তারপরে কি দেখলো, ফাঁক খুঁজে দেখে আমার সঙ্গে জেলে ভরে দিল 65টা দিন। আমাকে মারলো না বলে এই ছেলেটাকে 65টা দিন জেল খাটিয়ে বাড়ি আনলো। তাহলে একে দেখে শিক্ষা নেওয়া দরকার। যারা এই ছোটো ছোটো চোর নেতাগুলো, একে দেখে শিক্ষা নেওয়া দরকার। এই তৃণমূলের জন্য কত কী করলেও তারপর 65 দিন এনাকে জেল খাটালো। এদেরকে শিক্ষা নেওয়া দরকার, সাথে সাথে এদেরকে এখনও সরে আসা দরকার এই দল থেকে। আর একটা কথা বলে রাখি, আমরা বিরোধী করি, বিরোধী জেলে যাচ্ছি, চলে আসছি রিটার্ন। আমরা দেখেছি জেলের মধ্যে যদি 1200 কয়েদি থাকে, 1200 কয়েদি থাকে, ওর মধ্যে যদি হার্ডলি যায় 70 থেকে 80 বিরোধী যারা করে, তারা জেলের মধ্যে আছে, বাড়ি চলে আসে। কিন্তু যারা তৃণমূল ঢুকছে, খোদার কসম খেয়ে বলছি, যারা ঢুকছে তারা বার হতে পারে না। এমন এমন টেকনিকের কেস দিয়ে রেখেছে ওর মধ্যে, আচ্ছা লিডার ওর মধ্যে পড়ে আসে, বার হতে পারে না। আপনারা নিশ্চয় জানেন নওশাদ মিদ্দে, ক্যানিংয়ের বাড়ি, তৃণমূলের নওশাদ মিদ্দে শওকত মোল্লার সাথে ঘুরে বেড়াতো। ওর সাজা লেগে গেছে 14 বছরের সাজা। আমরা গল্প করতাম পার ডে। ওর মতো লিডারের 14 বছরের সাজা লাগতেছে। শওকত মোল্লার ডান হিসেবে কিন্তু এইসব চুটকে চাটকে গাঁজা করে পাতা করে, এটা কি মনে করতেছে? যখন দেখবে ওর সুরতাল খারাপ, এদেরও ভরে দিতে 1 সেকেন্ড টাইম নেবে না এই তৃণমূল, এই শওকত মোল্লা। ওই জন্য ভাই তোমাদেরকে বলি, এখনো শুধরে যাও, সরে এসে পার্টি করতে হবে না, আমাদের কাছেও আসতে হবে না ভাই, সরে যাও। এই তৃণমূলটা করো না। এই তৃণমূল করলে ভাই 100 জেল খাটতে হবে। রাহুল যে বললেন যে কথাগুলো, এগুলো কি সত্য? হ্যাঁ একদম বাস্তব কথা। আপনাকে আহসান ভাই টাকা দিয়েছিল মারার জন্য? বলেছিল, দিইনি, আমি কাজটা করিনি বলে। তার জন্য আপনাকে, তার জন্য আমাকে 65 দিন জেলে পাঠিয়ে দিল। আমরা এই প্রসঙ্গে আহসানকে প্রশ্ন করেছিলাম যে আহসান সাহেব, আপনি নলমুড়ির রাহুল বলে একজন আইএসএফ নেতা, তাকে মারার জন্য আপনি একজনকে সুপারিশ দিয়েছেন। বলছে যে চুনোপুটিকে মারার জন্য সুপারিশ দিতে হয় না। ও আসলে নিজেই জানে না। সারাদিন তো ঠিক থাকে, রাতের বেলা ও আর ঠিক থাকে না, ওর মাথারও ঠিক থাকে না। ভাঙড়ের প্রশাসনরাও বলবে, কারণ ও যা মাতলামু করে ভাঙড়ের সমস্ত লোক জানে বললেই ভুল হবে না। কারণ আমি দীর্ঘদিন ওর সঙ্গে ছিলাম, ওনার সঙ্গে ওনার সমস্ত কাজ আমি করতাম। কিন্তু আমাকে যখন ধরলো, আমি ওনাকে বলেছিলাম যে ভাই, আমাকে নিয়ে এসছে এই বিষয়, তুমি আমাকে কিছু হেল্প করো। বললো, আমি এসব কিছু জানি না, ও বড়োবাবু তোকে তুলেছে, ট্যাপ করে তুলেছে। আমার ফোন আমি আপনাদের কাছে দিয়ে দেবো। যদি কোনো ট্যাপের কোনো বিরোধীমূলক যদি আমি নওশাদের সঙ্গে করে থাকতাম, যদি ওই মিটিংয়ে যেতাম 14 তারিখে, আমাকে ফাঁসি দিলে ও। আমি শওকত মোল্লাকে বলেছিলাম যে সাহেব, আমার ভিডিও রয়েছে, ফুটেজটা প্রমাণ করে দেখান, যদি আমি থাকি আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন। আমার কথার উত্তর দিয়ে চলে গেছিলো। আপনি তৃণমূল করতেন না? হ্যাঁ। বর্তমানে এখন ভাইজান জীবন চলে যাবে, তো পার্টির থেকে এক চুল সরব। কি নাম আপনার? বাবলু গাজী। আমরা শুনলাম যে সদ্য আপনি জেল থেকে ফিরত এসেছেন, কারণটা কি, কেন জেলে গেছিলেন? দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন যে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী যে ওয়াকফ বিল পাশ করা নিয়ে আমাদের প্রতিটা জায়গায়, মানে জানেন নিশ্চয়ই, ওয়াকফ যে বিলটা আছে সেটা অ্যাকচুয়ালি আমাদের মুসলমান সম্প্রদায়ের আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া যে সম্পদ আছে, সেই সম্পদটুকু হস্তক্ষেপ করার জন্য যে কেন্দ্রীয় সরকার যে বিলটা পাশ করেছিল, তারই প্রতিবাদে আমাদের কলকাতায় একটি প্রোগ্রাম ছিল। মেন নেতৃত্ব ছিল আমাদের নওশাদ সিদ্দিকীর ডাকে। শিয়ালদা থেকে ধর্মতলা একটি আমাদের পথ মিছিলের কথা ছিল। সেখানে দেখলাম তার আগের দিনকে, সেই 14 এপ্রিল, তার আগের দিনকে রাত্রিরে কোনোরকমভাবে ভাঙড় থানা আমাকে ডাকে। রাত তখন 3টে বাজে। আমি তখন এসে নলমুড়ে কথা বলি যে স্যার কী ব্যাপার, আমাকে এত রাত্রে ডাকা হলো কেন? বলছে তোমাদের এই যে প্রোগ্রামটা হচ্ছে, প্রোগ্রামে পাস নেই। তাই বললাম স্যার, পাস যদি না থাকে আমরা কলকাতায় যাচ্ছি না। বলছে সত্যি? আমি বলি হ্যাঁ, পাস না থাকলে আমরা কলকাতায় যাব না। তারপরে আমাকে ভাঙড় থানার বড়োবাবু আসলো, এবং সাথে সাথে আমার ডিআরও, আমার নলমুড়ে আছে ডিআরও, ডিসি বাবু, এসি বাবু, সবাই সেদিনকে নলমুড়ে প্রায় মানে কটা 50-60টা পুলিশ, সব ওপর হায়ার লেভেলের পুলিশ আসার পরে আমার সঙ্গে কথা হয় যে যদি কলকাতার প্রোগ্রাম যদি পাস থাকে তাহলে তোমরা যাবে, পাস না থাকলে যাওয়া যাবে না। আমি বললাম স্যার, আমার এমএলএর সঙ্গে কথা বলি, বলার পরে আমি আপনাকে 10টার মধ্যে জানাবো। তখন সকাল হতে না হতে আমি দেখি যে একের পরে এক, মানে বাসন্তী,
মিনাখা, তারপরে মালঞ্চ, ওই দিক দিয়ে এক এক করে গাড়ি আসতে থাকে। গাড়িগুলো আমি দেখি, আমার ফোনেও প্রুফ আছে, আপনাদেরকে দিয়ে দেবো, ফোনটা আছে এখন থানাতে। গাড়িগুলোয় যে কটা গাড়ি আসছে ওই দিক দিয়ে সবগুলো দেখলাম। আপনারা নিশ্চয়ই জানেন একটি সংগঠন আছে জমিয়তে ওলামা হিন্দ, তার মানে যে দায়িত্ব আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি হলো তৃণমূলের মন্ত্রী। আমি সেদিনকে বলেছিলাম প্রশাসনকে একের পর এক যে গাড়িগুলো আসে তার সেই সব গাড়িতে সাদা এবং ব্ল্যাক কালারের সব এক একটা করে গাড়িতে সব ঝান্ডা মারা আছে এবং তাদের কপালে কালো কালো পট্টি এবং হাতে কালো পট্টি মারা আছে। তারা ওদিক থেকে যখন আসছে প্রশাসন আমাকে ফোন করে যে রাহুল একের পর এক গাড়ি আসছে। আমি তখন না সকালবেলা উঠে সোয়েদা বৈরামপুরে গিয়ে দেখি 500-700 পুলিশ ওখানে। আমি ওদের সঙ্গে কথা বললাম এবং গাড়ি রিটার্ন করার জন্য এমএলএর সঙ্গে কথা বলে গাড়ি রিটার্ন করে একের পর এক যখন আমি নিয়ে চলে আসি, কোনো রকমভাবে অশান্তি হতে দেয়নি। তারপরে পুলিশ দেখলেন আপনারা নিশ্চয়ই বৈরামপুরে কীভাবে আমাদের ছেলেদের উপর অত্যাচার করলো বা এবং 3-4 জনের মাথা কীভাবে ফাটালো ওরা। তারপরও আমাদের ছেলেরা একটা পাল্টা পুলিশের দিকে আঙুল তো দূর কি বাত কোনো কিছুই করেনি। তারপরে আমরা ওখান থেকে যখন ফিরে বোয়ালিঘাটে আসি, বোয়ালিঘাটে আসার পরে আমার এমএলএর কাছে ফোন করেছি, ভাইজান কী করবো, কারণ আমাদের কলকাতায় যাওয়ার কথা ছিল, সেই কলকাতায় প্রোগ্রাম যাওয়া হয়নি বলে আমাদের সোনপুরি প্রোগ্রাম করার কথা ছিল। যে সোনপুরি সেদিনকে প্রোগ্রাম কলকাতায় হয়েছে। মেনলি কথা হলো যে ভাঙড় ডিপার্টমেন্টে যে আমাদের ভাঙড়ের মধ্যে যে কলকাতা পুলিশ 9টা থানা জুড়ে বসে আছে। মেনলি ব্যাপার হলো রাজ্যের মুখ্যমন্ত্রী জানে যে ভাঙড়ের মানুষ আসতে দেওয়া যাবে না কলকাতাতে, বাইরের যত মানুষ আসুক, এই ভাঙড়ের মানুষ এবং সাথে সাথে যে আমাদের নিচু লেভেলে যারা আছে মানে যে জীবনতলা, মিনাখা, টিনাখা এইদিকে লোকটা আসতে হবে। শাসক দলের মমতা ব্যানার্জি জানে যে ভাঙড়ের লোক আসলে, এমনি আপনারা দেখলেন তো কলকাতায় আমরা যাইনি, তারপরেও কলকাতায় জায়গা দেওয়া যায়নি। আমরা যদি যেতাম ওই নবান্ন হেলে যেত, সেই কারণে ভয় পেয়েছিল। আর একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, কলকাতা পুলিশ এসছে রিসেন্টলি, হাবিহালি 1.5 মাস হয়েছে। বেঙ্গল পুলিশ জানতো যে আইএসএফ কি জিনিস ভাঙড়ের বুকে, বেঙ্গলকে ছিটে আজকে কলকাতা পুলিশ দিয়েছে। কলকাতা পুলিশ যদি মনে করে থাকে যে এটা কলকাতা, তাহলে কলকাতা পুলিশের ভুল হবে, এটা ভাঙড়। তোমরা শুধরে যাও, না হলে ভাঙড়ের মানুষ শুধরে দেবে, ক্লিয়ার কথা বলে দিচ্ছি। তারপরেও বলবো, আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমাদের লিডার বা আমাদের কর্মীদের কাছে ফোন করবে, আপনাদের পাশে আমরা অটোমেটিকলি আছি। ধরে নিয়ে গেছিলো মেনলি উদ্দেশ্য হলো, আপনারা নিশ্চয়ই দেখলেন তো তার আগে যে ওই যার নামটা নিলেন আগে যে পচা নেতা, আপনারা নিশ্চয়ই জানেন যে বললো যে প্রতিবাদ যদি করতে হয় তাহলে দিল্লি গিয়ে করো। আপনি একটা কথা বলুন না, এই ভাঙড়ের বুকে আমরা যে কটা ব্যাপারে, তিলোত্তমা যে আমাদের দিদিটা মারা গিয়েছিল তার ব্যাপারে, যখন আরজিকরের ব্যাপারে আমরা প্রতিবাদ সভা করি, আমাদের পাল্টা প্রতিবাদ সভা করছে ওই ব্যাপারে নিয়ে, না আইএসএফের বিরুদ্ধে। ওই পচা নেতা আসছে ওর নিয়ে, ওই মানে ওই দিদিটাকে নিয়ে প্রতিবাদ করলে হয়, ও দিদিটাকে প্রতিবাদ নয়, পাল্টা আমাদের বিরুদ্ধে, আইএসএফের বিরুদ্ধে এরা প্রতিবাদ সভা করছে এই তৃণমূল। তারপরে দেখলাম আমরা ওয়াকাফ বিলের যখন প্রতিবাদ করি, ওরাও তো মানে একটা সাম্প্রদায়িক মানুষ, ওদেরও তো রাস্তায় নামা দরকার, ওরাও নামুক, আমরাও চাই ওরাও নামুক। তারপরে দেখতে পাচ্ছি কি ওরা ওয়াকাফ বিলের প্রতিবাদ ছেড়ে ওরা আইএসএফের বিরুদ্ধে প্রতিবাদ সভা করছে। মেনলি ধরেছিল একটাই কারণে, ওরা ভেবেছিল 26-এ ভোট আছে, কলকাতা পুলিশ করেছে 9টা থানা, আইএসএফের ছেলেদেরকে জব্দ করে দেবো, জেল খাটাবো, ভোটের আগে বার করতে দেবো না। কিন্তু আমাদের পেছনে নওশাদ সিদ্দিক আছে এবং আমাদের পেছনে কিরকম উকিল আছে, ওরা হয়তো এইসব নেতাগুলো জানে, নেতাগুলো বুঝে গেছে। আমি একটা গাড়ি ভাঙচুর করেছিলাম, আমি প্রশাসনকে কাশীপুর থানার বড়বাবুকে, আমার যখন পিসিতে নেয়, 2বার আমাকে পিসিতে নিয়েছে, একটা কাশীপুর উত্তর কাশীপুর থানার কেসে, একটা সাথে সাথে বিজয়গঞ্জ থানার, এখন থানা হয়নি বলে 2টো থানার মানে দেখভাল করছে কাশীপুর থানা। সেক্ষেত্রে আমার 2বারই পিসি নিয়েছে, 2বারই আমার জিজ্ঞাসা করলো। আমি বলি স্যার আপনার তো সোনপুর বাজারে যখন ঘটনাটা ঘটেছে, সোনপুর বাজারে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরায় এখতিয়ারে আছে, আপনারা সিসিটিভি ক্যামেরা চেক করুন, যে দোষ করেছে তাদেরকে আপনারা অবশ্যই সাজা দেবেন। কেন আমাদের লিডার কখনো বলেনি যে কোনো প্রশাসনদের বিরুদ্ধে বা প্রশাসনদের গায়ে হাত ধরুন, যেন আমাদেরকে বলে প্রশাসনরা যেটা বলবে সেটা শুনে চলবে। তখন বড়বাবু আমাকে রিপিট করছে, রাহুল একটা ক্যামেরা ঠিক নেই। তাই বলে স্যার কীভাবে ছেলেগুলো ধরছো? বলছে ওই মোবাইলে ভিডিও যে মিডিয়া করেছে, মিডিয়ায় যাদের পাচ্ছে তাদের তুলছি, একটা কোনো প্রুফ নেই ওদের হাতে।